নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অর্ঘ্য, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্পের ইউটিউব চ্যানেল বেড টাইম স্টোরিজে। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা 10 নম্বর বাড়ির রহস্য। এই গল্পটি আমি পেয়েছি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের মানুষ থাকলে ভূত থাকে বইটির থেকে। বইটির সম্পাদক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ সম্পাদক রূপক চট্টরাজ। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকের গল্প। শিবরাম চক্রবর্তীর লেখা 10 নম্বর বাড়ির রহস্য। দিব্যি একটা খালি বাড়ি পেয়ে গেলাম আলিপুরে। হার্ট ট্রাভেলের জন্য ডাক্তার বলে দিল হাওয়া বদলাতে। বলে দিল কলকাতা ছেড়ে ঘুরে এসো গে কোথাও দিন কতক, বাঁচতে যদি চাও। তবে যদি না বাঁচতে চাও সে কথা আলাদা। বাঁচতে কে না চায়, কাজেই ছাড়তে হলো কলকাতা। চলে এলাম আলিপুরে। হ্যাঁ, হাওয়া বদলাতে চাও তো আলিপুর। ঘন্টায় ঘন্টায় হাওয়া বদল হচ্ছে সেখানে, এমনকি মিনিটে মিনিটেও বলা যায়। আর তার রেকর্ড থেকে যাচ্ছে রীতিমতো। আবহাওয়া আপিসটা সেখানেই কি না। উঠেছি এসে এখানে আজ সকালেই, বিনি আর আমি। আমার উপর হাওয়া বদলের দায়, আর বিনির দায় খাওয়া বদলের। ঘন্টায় ঘন্টায় সে আমাকে খাওয়াবে। পুষ্টিকর আর তুষ্টিকর যত রকমের খাবার আছে। খাওয়াবার ভার তার ওপর, সে ভার বইবে ও। আর খাদ্যের ভার যা কিছু আছে তা সব সইতে হবে আমায়, হয়তো একটু কষ্ট করেই। এই রকমই বোঝাপড়া। তা কষ্ট না করলে কেষ্ট মেলে না। এখানে অবশ্যই কেষ্টকে না পাওয়ার জন্যই এই কষ্ট করা। কেষ্ট প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করার জন্যই না এই খাদ্য বৃষ্টি। তা হোক, যতই কষ্টদায়ক হোক। কেষ্ট আর খাদ্যের মধ্যে বাছ বিচার করতে হলে খাদ্যকেই আমি বেছে নেব অম্লান বদনে। এমনকি শ্রীমতী বিনির রান্না হলেও। 1 ঘন্টাও হয়নি আমার, ইতিমধ্যে আসরে খাদ্য এসে হাজির। 1 বাটি দুধ আর 1খানা খাম বিনি আমার টেবিলে এনে রাখলো। তোমার চিঠি দাদা, দুধটা খেয়ে বেলা দেখি। আমি আগে চিঠিখানা দেখি, এখনো তো কাউকে এখানকার ঠিকানা জানাইনি। আসতে না আসতেই তবে চিঠি আসে কি করে? কিন্তু না, সত্যি এই ঠিকানারই চিঠি বটে। ওই তো লেখাই রয়েছে লেফাফার উপরেই, 10 নম্বর আলিপুর টেরেস। কিন্তু এর মধ্যেই আলিপুরের আমাদের ট্রেস পেল কি করে আমাদের শত্রু মিত্ররা? খাম খুলতে খুলতে এমন একটা চকচকে আওয়াজ পেলাম। খামটা চকচকে বটে, কিন্তু তা বলে যতই চাকচিক্য থাক তার থেকে চকচক শব্দ কেউ আশা করে না। তা বরদাস্তও করা যায় না কখনোই। খামটামের তো অহংকার থাকা ভালো নয়। শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু জুৎসই ভনিতা দেখেই চট করে চিঠির শেষে চোখ বোলাতে গেলাম। কোন মহাত্মনের লেখা দেখা যাক। না, নামধাম নেই কারো, বিলকুল 1খানা চিঠি। প্রতিবেশীর প্রতি বেশি রকম ভালোবাসা থাকে না সকলের, থাকবার কথাও নয় তা মানি। কিন্তু তা বলে সে আসতে না আসতেই তার প্রতি এরূপ বেনামা চিঠি ছুঁড়ে মারা, এই বা কি রকমের ভদ্রতা? শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু, সবিনয়ে নিবেদন মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। জানি মশাই জানি, কি দুঃসংবাদ। অমন বারবার বেশি বেশি করে মনে করিয়ে দেবার মানে কি বলুন তো? আসতে না আসতেই চান কি যে আমরা এখান থেকে উঠে যাই? চিঠিখানা রেখে দুধ খেতে যাই, দেখি বাটি ফাঁকা। অজান্তে কখন খেয়ে বসে আছি। যাক, বাঁচা গেল। দুধের মতো একটা অখাদ্য যে অন্যজনে খেতে পেরেছে সেটা আমার সৌভাগ্যই। কিন্তু যার বোন আছে, বিনির মতন বোন আছে, তার সৌভাগ্য বলে কিছু নেই। তার হচ্ছে বনবাস। আর 1 বাটি দুধ হাতে সে হাজির, আবার সাথে 1 প্লেট হালুয়া। আরে এই তো খেলাম রে, আবার এখনই? আমি আপত্তি করি। এই ঘন ঘন পথ্যি করলে কি মানুষ বাঁচে? বিশেষ হার্ট যাদের উইক, যাতে ট্রাভেলস সারে যদিও তার,
শেষটায় হয়তো পেটের ট্রাভেলেই সে মারা যায়। কিন্তু ডাক্তার বলেছে না ঘন্টায় ঘন্টায় খাওয়াতে। তোর এর মধ্যে 1 ঘন্টা হয়ে গেল, তাক লাগে আমার। আলিপুরের আবহাওয়া মিনিটে মিনিটে বদলায় শুনেছি বটে, কিন্তু তা বলে ঘন্টারা কিছু আবহাওয়ার মতোই বদলাতে পারে না। তাদের বদলাতে পাক্কা 60 মিনিট লাগে, যেমন লাগতো কলকাতায়। অবশ্যই সময় তত্ত্বে আমি বিশেষজ্ঞ নই, ঘড়ি দর্শনেও পোক্ত নই তেমন, তা ঠিক। কিন্তু তাহলেও আমার ক্ষুদ্র বুদ্ধির যদ্দূর ধারণা, এক এক্সামিনেশনের হল ছাড়া আর কোথাও 15 মিনিটে ঘন্টা কাবার কখনো হয় না। তবে কি না, এখনো তো আমি একটা পরীক্ষার সম্মুখীন, জীবন মরণী পরীক্ষা। আর সেজন্যই কিনা বিনির কাছে আমি জানতে চাই। বিনির জবাবে যা পাওয়া গেল তা হচ্ছে, ডাক্তারের উপদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তাহলে দিনে রাতে 24 বার খাওয়াতে হয় আমায়। কিন্তু দুঃখের বিষয়, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই নাকি আমি নাক ডাকাই। আর নাক থেকে হলে নাক থেকে নয়, ঘুম থেকে আমি আবার ভুল শুধরে দিই। যাক, সেই নাকামো থেকে তুলে আমাকে কিছু গেলানোর মতন দুঃসাধ্য কাজ আর দুটি নেই, আর তা নাকি ওর কম্মও নয়। তাছাড়া রাত বিরেতে সেও নাকি একটু ঘুমোতে চায়, ঘুম পেলেই সে ঘুমিয়ে পড়ে। সেও আর আমার মতন অতটা না হলেও ঘুমোতে একটু ভালোই বাসে। তার ঘুমানোর সময় আমাকে তোলেই বা কে আর খাওয়াই বা কে? তাকে তুলে খাওয়ানোর জন্যই, মানে তাকে নয়, আমাকে খাওয়ানোর জন্যই। এইসব ভেবেচিন্তে সে ঠিক করেছে, যতক্ষণ আমি জেগে থাকি তার মধ্যেই উঠে পড়ে যেমন করে হোক 24 আমাকে খাইয়ে দেবে। এবং সেই মহাচেষ্টাতেই এই খাওয়াও। হাল ছেড়ে দিয়ে আমি বলি, খাইয়ে যাও, পড়েছি মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে। দুধের বাটিটা রেখে হালুয়ার প্লেটটা হাতে নিই, চামচে করে মুখে তুলে একটু চাখি। চাকতে চাকতে আবার শুনি সেই চকচকানো ধ্বনি। আমার খারাপ লাগে এবার। এই কালো ভূতের মতন হালুয়া, কোনোই চাকচিক্য নেই এর কোনোখানেই। মুখে তুলতে না তুলতেই এও যদি চকচকে আওয়াজ ছাড়ে, তা গা জ্বালা না করে পারে না। এমন বিচ্ছিরি হালুয়ার মুখে এমন চোকা চোকা বুলি বড্ডই বাড়াবাড়ি, নিতান্তই আদিক্ষেতা। কিন্তু না, প্লেটে নয়, দুধের বাটিতেই। সেই চক্কার টেবিলের উপর শুধু সেই বাটিটাই, তার সীমানায় কেউ নেই। এক সীমান্তে কেবল আমি, আর সেই বাটিটার সম্মুখেই অদ্ভুত উক্ত আওয়াজ চকচক করে যেন দুগ্ধপান করছে। হকচকানো ব্যাপার। বেশ করে রোগরে খালি চোখে তাকালাম ভালো করে। টেবিলে শুধু সেই দুধের বাটিটা, কেউ নেই, কিছু নেই তার কাছাকাছি, খালি সেই বাটিটা। দেখতে না দেখতে বাটিটা খালি হয়ে গেল। অবাক কাণ্ড! বুক জড়জড় করতে লাগলো, হার্ট ট্রাবেল বাড়তে লাগলো নিজে থেকেই। এ আবার কি গো? এক চক্রবর্তীর সামনে এ আবার কোন চক্রবর্তী, কোন চক্রান্ত কর্তা? তখনই মনে পড়ে গেল ব্যাপারটা খুব অশ্রুতপূর্ব না। একটু আগেই এমনি চকচক্কার যেন আরেকবার শুনেছি। আগের বাটিটাও তাহলে এমনি নিজ গুণেই? তবে কি আমি নিজে ভাগ করিনি সেটাকে? বিনি, বিনি, বিনি! আমার আর্তনাদ ফোটে, আমার চিৎকারে সে ছুটে আসে। কি হয়েছে, কি হয়েছে দাদা? কি আবার হবে, ওই দেখ। আমি দেখাই, অদৃশ্য কিন্তু অশ্রুত মনকে দেখাতে যাই। দেখাতে গিয়ে অন্য দৃশ্য দেয় এবার। ঘরের কোণে কতগুলি অগ্নিশলাকা ছুটোছুটি করতে দেখতে পাই। ওমা, এ কি? বিনি গালে হাত দেয়। সে অবাক, আর আমি তো হতবাক তার আগেই।
খানিক বাদে ওর কথার জবাব দিতে গিয়ে নিজের গোঙানি আমার কানে আসে। ভুতুরে বাড়ি নাকি দাদা? কে জানে দিদি, বলতে গেছি এই কথাটাই, কিন্তু সমস্ত বাক্যটা প্লুতস্বর হয়ে বেরিয়ে আসে এক এক কথায়। গো 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 আমি বলতে থাকি আপ্লুত হয়ে। তোমার গোয়ার তুমি থামাও তো। বলে বিনি এক জালা ঠান্ডা জল এনে আমার মাথার উপরে ঢেলে দেয়। এইসব কাণ্ডেই ভড়কে গিয়েই কিনা কে জানে জ্বলন্ত ফুলকিগুলি ঘরময় হুটোপাটে লাগিয়ে দেয়। ততক্ষণে আমার সম্বিত ফিরে এসেছে। বোন বলতে কি বাহিনী বলতে, আমাদের বাড়িতে তুই ছিলি একমাত্র। একমাত্রই বল আর একমাত্রায় বল, আমি বলি, কিন্তু এখন দেখা যাচ্ছে এ বাড়িতে তোর প্রতিদ্বন্দ্বী আছে, অনেক আছে। মানে এটা ভুতুরে বাড়ি নয়, ওই বন্যী শিখারা ভূত নয় কখনোই, পেতনি। ঘুরিয়ে ফিরিয়ে পেতনি বলা হচ্ছে আমায়? বটে, বুঝতে পারছি এখনো তোমার জ্ঞান সঞ্চার হয়নি ঠিক মতন। দাঁড়াও। বলে সে আরেক বালতি জল আনতে যায়, ভালো করে আমার চৈতন্য সম্পাদনের মতলবেই। যাবার মুখেই অযাচিত কাল লেজে যেন পা পড়ে যায় ওর, আর সে বিনি নয়, সেই অদৃশ্য লাঙ্গলধারী ম্যাও বলে চেঁচিয়ে ওঠে। মাগো বলে এক লাফে সে 4 পা পিছিয়ে আসে, আর চতুর্থবারে আমার ঘাড়ের উপর এসে পড়ে। জীবটি অদৃশ্য হলে কি হবে, তার আওয়াজ বেশ সুশ্রাব্য, সুখশ্রাব্যই। আর বিনির পায়ে তার আচরানি একেবারেই অদৃশ্য নয়, সুদৃশ্যই বলতে হয়। তারপর আইডিন লাগাবার পর সেই পায়ের বাহার যা খোলে দেখবার মতোই। বিড়ালের ভূত, বিনি বলে। ভূতরে বেড়াল, আমি তার ভুল সংশোধন করি। মাগো, বিড়াল মরে ভূত হয় জানতুম না 7 জন্মে। আশ্রিত আইডিন চর্চিত শ্রী চরণে সে হাত বুলায়। আবার মরে ভূত হওয়ার পরেও এমন বেঁচে জলজ্যান্ত থাকে তা কে জানতো? বিড়ালের ভূত মানুষের কোনো ক্ষতি করে না, করতে পারে না, বরং ভেবে দেখলে, আমি ভেবে দেখি, মানুষের উপকারেই লাগে। মনে কর তুই যেমন ঘন্টায় 4 বার করে আমায় দুধ খেলাবার জন্য কোমর বেঁধেছিস, তাতে ওই ভূতরে বেড়ালটা এখানে না থাকলে আমার কি দশা হতো? আমি কি বাঁচতাম ওর সাহায্য না পেলে? কি তোমার আদরের বেড়াল নিয়ে তুমি থাকো, আমার বুনার কাজ ফেলে এসেছি বলে আমার আদুরে বিনি বেজার মুখে চলে যায়। এবার আমি চিঠিখানা নিয়ে পড়ি। মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। ওই 10 নম্বর বাড়ির রহস্য হয়তো আপনার জানা নেই, সেই জন্যই আপনাকে সমস্ত জানাবার প্রয়োজন বোধ করছি। হ্যাঁ, খুলেই বলি সব। যে বাড়িতে আপনারা এসে উঠেছেন, বছর 2 আগে আমরাই সেখানে থাকতাম, কিন্তু যে কারণে ওই বাড়ি, অমন চমৎকার বাড়ি, আমাদের ছাড়তে হলো, সেই কথাই বলছি। মাঝের যে ঘরটায় এখন আপনি এসে আছেন, ওটাই আমার শোবার ঘর আর তার ল্যাবরেটরি। আমার কাকা একজন পাশ করা বৈজ্ঞানিক, নাম করলেই টের পাবেন বলে এর বেশি আর কিছু জানালাম না। ওই ল্যাবরেটরিতে বসে তিনি নানা রকমের গবেষণা করতেন, নানান পরীক্ষা নিরীক্ষা চলতো তার ওইখানেই। এমনি করতে করতে হঠাৎ একদিন তিনি অদৃশ্য হওয়ার উপায় আবিষ্কার করে বসলেন। পরীক্ষা লাগানোর কাজে কতগুলি বিলাতি ইঁদুর তিনি আনিয়েছিলেন। ইঁদুরগুলো সাহেবদেরই মতো সাদা। সেই শ্বেতকায়েদের নিয়েই তার যত পরীক্ষা চলত। সেদিনের কথা এখনো আমার স্মরণে আছে। হাঁকাহাঁকি করে তিনি ডাকতে লাগলেন সবাইকে। সবাই আমরা ছুটে গেলাম তার গবেষণা ঘরে। তিনি বললেন, দেখ কি হয়েছে দেখ। সবাই আমরা চোখ প্যাট প্যাট করে তাকালাম। না, দেখবার কিছুই নেই, কোথাও কিছু নেই। দেখছিস না খাঁচাটা, চেয়ে দেখ ভালো করে বলে তার সাহেবী ইঁদুরের খাঁচাটা দেখালেন।
দেখলাম যে খাঁচাটায় তার ইঁদুর সাহেবরা থাকতো সেটা বিলকুল ফাঁকা। কোথায় গেল ইঁদুরগুলো? জিজ্ঞেস করলাম আমরা। আছে রে, ওখানেই আছে, ওরই মধ্যে রয়েছে। গর্বের হাসি হাসলেন কাকা। অদৃশ্য হয়ে রয়েছে সবাই। আমার কাকা ভারী চালাক লোক। অদৃশ্য হয়ে যাবার পর পাছে ভগবানের মতোই তাদের অস্তিত্বে কেউ অবিশ্বাস করে, সেই জন্যে আগের থেকেই তাদের গায়ে জল জলে কোনো জিনিস লাগিয়ে দিয়েছিলেন। আমরা অবাক হয়ে দেখলুম, সত্যিই তো কতগুলো উজ্জ্বল আলোকবিন্দু খাঁচার ভেতর ঝলমল করছে, জজল্যমান এক পাল তিরিং তিরিং। সবাই আমরা খাঁচার চারধারে ঘিরে দাঁড়ালাম। আমাদের দেখে সেই আলোককণাগুলি এমন লাফঝাপ লাগালো যে বলবার নয়। সেই উত্তেজনার মুহূর্তে একজন আমাদের খাঁচার দরজা খুলে দিল একবার। কি মজা হয় দেখবার জন্যে। তারপর আর দেখতে হলো না। দেখতে না দেখতে জ্বলন্ত ফোঁটাগুলি বেরিয়ে পড়ল খাঁচা থেকে, ছিটকে পড়ল চারধারে, ছোটাছুটি লাগিয়ে দিল ঘরময়। কাকা তখনই আমাদের তার ঘর থেকে বের করে দিয়ে খিল এঁটে দিলেন। তিনি খুব চটে গিয়েছিলেন আমাদেরই কাণ্ডে, এই অবৈজ্ঞানিক মনোবৃত্তিতে, তা বলাই বাহুল্য। তারপর কি হলো শুনুন, তার দিন কতক বাদে, যখন সেই অদৃশ্য ইঁদুরের কথা আমরা ভুলে গিয়েছি। কাকার আবিষ্কার কাহিনী আর আমাদের মনে নেই। খেতে বসেছি আমরা সবাই গোল ঘরটায়। কাকিমা পরিবেশন করছেন। এমন সময় কাকিমার আদরের মিনি বিড়ালটা বেরিয়ে ফিরল বাহির থেকে, এসে জমলো আমাদের পাতের গোড়ায়, বসে খালি মুখ মুছতে লাগলো নিজের। মুখের ভাব ভারী হাসি খুশি। কোথা থেকে তিনি যে বেশ কিছু সাটিয়ে এসেছেন তা বুঝতে পারা শক্ত নয়। তারপর কি বলবো মশাই, বসেছিল বিড়ালটা আমাদের সবার চোখের সামনেই। চোখের উপরেই সেটা কেমন ছায়ার মতন ঘোলাটে হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে সেই ছায়ামূর্তি ঝাপসা হয়ে মিলিয়ে গেল একেবারে। দেবতারা যেরকম অন্তর্হিত হন ঠিক সেই রকম। আমরা খাওয়া ছেড়ে লাফিয়ে উঠলাম। কাকাবাবু খেয়ে দিয়ে ঝিমুচ্ছিলেন তার বেতের চেয়ারে। আমরা ছুটে গিয়ে ঘটনাটা তাকে জানালাম, তার ঘুম ভাঙিয়ে। কিন্তু বিশদ করে সবকিছু বোঝানোর আগেই তিনি লাফিয়ে উঠেছেন। তার সযত্ন সমুজ্জ্বল আঙুলের কতখানি কোনো অদৃশ্য জীবের তাড়নায় তার কোলে এসে আশ্রয় নিয়েছে আচমকা। তিনি তাদের ছুঁড়ে ফেলে দিয়ে টেবিলের উপর উঠে দাঁড়ালেন এক লাফে। কাকিমার বেজায় আদরের ছিল বিড়ালটা। তার অন্তর্ধানে তার প্রাণে কিরকম ব্যথা লেগেছিল অনুমান করতে পারবেন। নামজাদা বৈজ্ঞানিকের বউ হলে হবে কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যাকে বলে তা তার আদবেই ছিল না। বিড়ালের তিরোধানে মর্মাহত হয়ে কাকাবাবুকেই তার জন্য দায়ী করে তার সঙ্গে তিনি কথাবার্তা বন্ধ করে দিলেন। কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না বলেই কাকিমার বুদ্ধি ছিল একটু বেশি। একদিন তিনি করলেন কি, একটা বড় জামবাটিতে দুধ ভর্তি করে রেখে দিলেন ঘরের মেঝে, আর আমাদের সবাইকে বলে দিলেন ম্যাও ম্যাও করে বেশ মৌজ করে গলা সাধতে। আমরা সাধ্যমতো সুর করছি। আমাদের সাদাসাদিতেই কিনা বলা যায় না, দেখলাম বাটির দুধ কমতে শুরু করেছে ক্রমেই। আমাদের সুরধুনি নামতেই না বেড়ালটা তার অদৃশ্য গোঁফ ডুবিয়েছে দুধ পাথরে। দুধের সেই কমতির মুখে কাকিমা করলেন কি, সুকৌশলে তাকে পাকড়ে ফেললেন। তাকে ধরে তার গলায় একটা লাল রঙের রুমাল বেঁধে দিলেন কায়দা করে। তারপর থেকেই যত অদ্ভুত কাণ্ড আরম্ভ হলো আমাদের বাড়ি। নিত্য নতুন মজা। কোথাও কিছু নেই, বাড়িময় একটা লাল রুমাল ঘুরঘুর করছে, লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে চারধারে। কখনো বা দেখা যেত কতকগুলি অগ্নিবিন্দু হন্তদন্ত হয়ে ছুটছে, আর তাদের পিছু পিছু তারা করে চলেছে উদ্যত এক লাল ঝান্ডা।
যাক, দেখতে দেখতে সব আমাদের গা সওয়া হয়ে গেল। তারপর এলো আরেক উৎপাত। তার কিছুদিন পরেই মনে হলো অগ্নিপুচ্ছদের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এদিকে বেড়ালের বংশবৃদ্ধিরও খবর পেলাম আমরা। প্রচুর কলিগলায় মিশানো মিঠে আওয়াজেই তা জানা গেল। চারধার থেকেই অদৃশ্য কণ্ঠের অবিশ্রান্ত মিউ মিউ শুনে আর অফুরন্ত আলোর ঝিলমিল দেখে সবাই আমরা কেমন নিয়ে গেলাম, এমনকি আমাদের বৈজ্ঞানিক কাকাবাবুও। কুরুবংশ আর পাণ্ডুবংশ দুই পক্ষই বাড়তে লাগলো মা ষষ্ঠীর আশীর্বাদে। আর সেই কুরুক্ষেত্রের মধ্যে বাস করা আমাদের নিতান্তই কঠিন হয়ে উঠল। আমরা পাত্তারি গুটোতে বাধ্য হলাম। তারপর সেই থেকে ও বাড়ি খালি পড়েছিল একদিন। যাই হোক, আপনারা যেন ঘাবড়াবেন না যদি আপনাদের আনাচে কানাচে অগ্নিশিখাদের নড়ে চড়ে বেড়াতে দেখেন। যদি কখনো বা হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান বা কোনো অলক্ষিত নখরের লক্ষ্য হন, জানবেন সেটা বিজ্ঞানের জয়স্তম্ভ, আমাদের কাকাবাবুর দান, তার সৃষ্টির আনন্দ, বৈজ্ঞানিক খুশি আর কাকিমার বেড়ালের বংশবিস্তার। তার জন্য ভয় পাবেন না যেন, অদ্ভুত হলেও ভূত নয়। বেড়ালের ভূতটুত না, শুধু সেই একটি বেড়ালই বেড়ে বেড়ে এখন প্রভূত হয়েছে। প্রীতি নমস্কার নিন, ইতি আপনাদেরই এক অদূর প্রতিবেশী। পুনশ্চ মাছ আর দুধের পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখতে যেন ভুলবেন না। চিঠিখানা হাতে নিয়ে বিনির ঘরে যাই। এ বাড়ির ওখানকার বাড়াবাড়ির সব রস, সমস্ত রহস্য আবিষ্কার করতে চাই তার কাছে। গিয়ে দেখি বিনি দেবী বেতের চেয়ারে বসে বেতসের মতোই কাঁপছেন। তার দু চোখ ভয় বিস্ফারিত, আর তার আধবোনা ব্লাউজখানা পরে আছে একধারে একান্ত অবহেলায়, এবং তার উলের গুলতি নিয়ে 7 দিক থেকে 7টি অদৃশ্য খেলোয়াড় ফুটবল খেলতে লেগেছে দেখলাম। তারপর আর রহস্য বিস্তার করেও কোনো ফল হলো না, বিজ্ঞানের মহিমা ফলাও করেও নয়। বিনি সেই দিনই সেই দণ্ডেই আমাকে নিয়ে চলে এলো সেখান থেকে। চলে এলাম আমাদের পুরনো বাড়িতে, আমার পুরনো হার্ট ট্রাভেলে। সে বললে, শুধু একটা কথাই বললে, হ্যাঁ মানি এটা বিজ্ঞানের যুগ, কিন্তু তা বিজ্ঞানের সব দান আমাদের মাথা পেতে নিতে হবে? এমনকি তা অ্যাটম-বোমা হলেও একথা আমি মানতে রাজি নই। বৈজ্ঞানিক আবিষ্কার ভালো, খুবই ভালো, কিন্তু তার কাছাকাছি বাস করা কোনো মতেই ভালো নয়। শেষ করছি শিবরাম চক্রবর্তীর লেখা 10 নম্বর বাড়ির রহস্য। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য গল্পপ্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন।